নমস্কার, আমি কৃষ্ণান্দু আরএস টিভি থেকে এসেছি। এখন আমি যার কাছে এসেছি তিনি আমাদের সবং তথা অখণ্ড মেদিনীপুর জেলার বিখ্যাত ছড়াকার রবীন্দ্রনাথ ভৌমিকের বাড়িতে। তো যেহেতু আমার এলাকার মানুষ, আমিও সবংয়েরই মানুষ, সে কারণে আমি লেখালেখির সুবাদে হোক, বিভিন্ন পত্রপত্রিকায় লেখার কারণে আমি ওনাকে জেঠু বলেই ডাকি। এবং আমার শুরুতে যেসব পত্রিকাতে আমি লেখালেখি করতাম, বিভিন্ন সাহিত্যিকদের মধ্যে এনারও নাম অগ্রজ। এবং এনার নাম এই কারণে নিতে হয়, এনার থেকে প্রথমে শুরুতে ভীষণ রকমভাবে আমি সহযোগিতা পেয়েছি আমাদের লেখালেখির জগতে, বিভিন্ন পত্রপত্রিকায় যখন লেখাপাঠা করছি। তো সেই জেঠুর বাড়িতে আমি এসেছি, ওনার জীবন দর্শনের কিছু কথা আমি শুনে নেব এবং আপনাদের শোনাব। একজন সাহিত্যিক, একাধারে ছড়াকার, কবি এবং গীতিকার, যার অসংখ্য ভক্তিমার্গের গান আছে। প্রায় 100-র উপর গান রেকর্ডিং হলো, আমি নিজে তার সাক্ষী। যাই হোক, তো আমি জেঠুর কাছে এসেছি, শুনে নেব তারই কিছু কথা। নমস্কার জেঠু। ভালো থাকো তুমি। তো আপনার কাছে এসেছি আপনার কিছু কথা জানার জন্য। আচ্ছা পরিচয় হয়েছে এবং আমার আরএস টিভির কিছু দর্শকদের জানাবো বলে আপনার। আচ্ছা আচ্ছা তো যদি আপনার জন্ম বৃত্তান্ত একটু বলেন আর কি, গ্রাম বা কোথা থেকে কিভাবে লেখায় এলেন, সে শুরুটা জানতে চাইছি। আসলে আমি অত্যন্ত গরিব বাড়ির এবং গ্রামের এক হতদরিদ্র কৃষক বাড়ির সন্তান। সামান্য জমি জায়গাতে সংসার অতিবাহিত হতো। তখনকার দিনে আমাদের তো চাকরি বাকরিও ছিল না। আমার পিতৃপুরুষরা, একমাত্র আমার এক কাকা, তিনি প্রাথমিক শিক্ষক ছিলেন। আমার একজন পিসিও পরবর্তীকালে প্রাথমিক শিক্ষক হয়েছিলেন। আমি তখন কলেজে পড়ি, ঠিক সেই সময়ে হঠাৎ বাবা মারা গেলেন আমার জীবনে। মানে আমার বাবা মারা গেছেন আমার মাত্র 20 বছর বয়সে। আমরা অনেকগুলি ভাই, সবার বড় আমি। আমার ছোট ভাইয়ের বয়স তখন মাত্র ছিল 9 মাস, আর আমার 20 বছর বয়স। সেই সময় পিতৃহারা হয়েছি আমরা। এবং তারপর যে যন্ত্রণাটা, দুঃখটা, দারিদ্রতাটা, সেটা আমি খুব কাছ থেকে লক্ষ্য করেছি। যে ক্ষুধার, মানে এই যে পেটের যে ক্ষুধার যে ভ্রুকুটিটা, যে কষ্ট, কী ধরনের কষ্ট দিতে পারে মানুষকে। তারপরে লেখা এলেন কিভাবে? আমি লেখাটাই এলাম, মানে সেটা একটা ভালো ইতিহাস। আমার স্কুলে একজন মাস্টারমশাই এলেন কাঁথি থেকে। মাস্টারমশাইটি মানে বাংলার মাস্টারমশাই, তিনি আমাদের খুব স্নেহ করতেন ছাত্রদের। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন তিনি এলেন কাঁথি থেকে, আমাদের স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। তিনি হঠাৎ একদিন ঠিক করলেন তার নিজের থেকেই যে তিনি কবিতা লেখা, গল্প লেখা, এই সমস্ত শেখাবেন ছাত্রদের। কাদের শেখাবেন? যাদের মধ্যে কিছু আছে, লিখতে পারবে যারা। তো সেগুলো, তিনি শিক্ষক মানুষ ছিলেন, তার দূরদৃষ্টি ছিল। তিনি ভালোভাবে লক্ষ্য করতেন কার মাধ্যমে হবে, কার হবে না। তিনি আমাদের ঠিক করলেন এবং প্রতি শনিবার একটা করে তিনি বিষয় ভাবনা তার মধ্যে থাকতো। তিনি হয় কবিতার 4 লাইন বলতেন, বাকি 8 লাইন আমাদের লিখে আনতে বলতেন। আবার হয়তো একটা গল্পের, সংক্ষেপে একটা গল্পের কিছু কথা বলে দিলেন, তার বলতেন এটা লিখে নিয়ে আস। তো এইরকমই তখন হঠাৎ করে একদিন আমার দিকেই তার দৃষ্টি পড়লো। আমার ভালো লাগলো যে স্যার আমাকে সেই সময় খুব ভালোবাসতেন এবং বললেন যে কালকে, এর পরের সপ্তাহে সোমবার দিয়ে দিতে হতো লেখা, শনিবার দিতেন উনি, টাস্কটা মানে দিয়ে দিতেন, রোববার লিখতে হতো আমাদের, সোমবার আবার জমা দিতে হতো। তিনি পড়ে নিতেন ওই সোমবার থেকে শুক্রবারের মধ্যে, পড়ে শনিবার দিন আবার তিনি আমাদের শুনতেন কীরকম। তো আমাকেই একদিন দাঁড় করিয়ে দিলেন গল্পের সেদিন বিষয়বস্তু ছিল একটি পাগলের আত্মকাহিনী। তো অদ্ভুত ব্যাপার, পাগলের আত্মকাহিনী কীভাবে লিখব? তো কী জানি আমি কী লিখে ফেলেছিলাম। স্যার আমারটাকেই ফার্স্ট করে ফেললেন এবং স্যার ফার্স্ট করলে একটা জিনিস দিতেন, একটা সুন্দর কলম দিতেন, একটা ভালো খাতা দিতেন, উৎসাহ দেওয়া। হ্যাঁ, উৎসাহ, এবং ক্লাসে সবাইকে চকলেট দিতেন।
তৎকালীন যুগে একটা চকলেটের দাম খুব বেশি হলে 5-10 পয়সা, কিন্তু সেটাও তো একজন মাস্টারমশাই তখন কত পয়সার বেতন পেতেন, তবু তিনি সেটা করতেন। সেই থেকেই লেখাতে আমার চলে এলো। আমি মোটামুটি 9, 10, 11 3 ক্লাস তো লিখলাম, কলেজে চলে এলাম। তারপর কলেজে আসার পরই প্রথম মুদ্রণ হিসাবে এলো কবে, মানে মুদ্রণ হিসাবে স্কুলের ম্যাগাজিনেই প্রথম লেখা এলো। কিন্তু এলো বটে, কিন্তু স্থায়ী হলো না। কলেজ তখন তো জীবন শেষ হয়েছে, স্কুল জীবন। কলেজে ভর্তি হলাম, বাবা সেকেন্ড ইয়ারে যখন পড়ি শেষেই মারা গেলেন। এই এতগুলি ছোট ছোট ভাই, আমার লেখা একবারে উবে গেল। 20 বছর আমি আর লিখিনি, কিন্তু একটা যন্ত্রণা সবসময় অনুভব করতাম যে আমাকে কেউ যেন খোঁচা দিত যে তুই লিখছিস না কেন, লিখছিস না কেন। ঠিক এই সময় আমি তখন একটা ছোট চাকরি পেয়েছি, এবং সেই চাকরি করতে করতে আমার যে কলিগ যিনি ছিলেন আমার ভীষণ প্রিয়, এবং সঙ্গে তোমাদেরই সকলের প্রিয় ছিলেন, তিনি অনিল দাস। একজন সেরা সঙ্গীত শিল্পী ছিলেন, যিনি কলকাতায় তৎকালীন যুগে কলকাতায় গিয়ে মানে গান শিখতেন। মীরা বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ছাত্র ছিলেন তিনি। সেই অনিলবাবুই আমাকে প্রথম বললেন, তুই তো স্কুল টুলে লেখালেখি করতিস, তারপর তো ওই চাকরি করছিস এত বছর, তো কিছু করছিস না, তুই গান লিখতো, আমি গাইব। আমার জীবনের প্রথম লেখা গানটি উনি গেয়েছিলেন। সেটা ধরো বলে দিচ্ছি আমি, ওই 90-90 সালের দিকে হবে। মানে চাকরিও তখন 20 বছর হয়ে গেছে, চাকরি প্রায় তখন 20 বছর না হলে আর 17-18 বছর তো হয়েই গেছে। তো এই সময় যখন আমার হলো, আমি পুরোপুরি তখন দেখলাম যে কবিতা লিখলাম। আমি দেখলাম যে কবিতার ভাষা কিন্তু বদলে গেছে। আমরা যে ধরনের কবিতা লিখতাম আগে ছোটবেলা, সেই সব কবিতা আর নেই। শুনে শুনে যেটা বড় হয়েছে, হ্যাঁ বড় হয়েছি, সে কবিতা আর নেই। কবিতাটা দেখলাম পুরো অন্যরকম হয়ে গেছে, ঘরানা চেঞ্জ হয়ে গেছে, কবিতার ভাষা চেঞ্জ হয়েছে, কবিতার বলার যে ছন্দ বা অন্য কিছু সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং তখন আমি দেখলাম যে তো আমি পারবো না, কিন্তু এই ধরনের কবিতা তো আমি লিখিনি কোনো দিন। তখন আমি কি করলাম, আস্তে করে আবার গল্প লেখা শুরু করলাম। হ্যাঁ, অনেক গল্পই লিখে ফেললাম, ছোটদের গল্প, বড়দের গল্প। ওটাও আমাকে দেখলাম যে গল্পেও মানে সাহিত্যে টিকে থাকা যাবে না। তাহলে গল্পগুলো লিখেছিলেন সেগুলো কি কোনো বই হয়েছে, পত্রিকাও পাঠিয়েছি। যখন লেখা মানে ছোটদের পত্রিকা তো আমার খুব ছিল, মানে ছোটদের জন্যই মূলত লিখতাম। তাই স্বভাবতই আমার লেখা তখন ছোটদের পত্রিকাগুলোতে বেশ নিয়মিত বেরোচ্ছে, এবং সঙ্গে সঙ্গে আমি আবার চেঞ্জ করলাম, ছড়ায় লেখায় চলে এলাম। ছড়া লেখায় আমি দেখলাম যে সাহিত্য জগতে যদি টিকে থাকতে হয়, ছোট বাচ্চাকে আঁকড়ে ধরতে হবে আমাকে, যার ফলে ছড়ায় চলে এলাম। ছোটদের জন্য খুব ছড়া লিখেছি, খুব ছড়া, এবং ছড়া লিখে লিখে শুক্তারায় লিখেছি। তখনকার যে সমস্ত গণশক্তি টক্তি সব পত্রিকাতেই আমার তখন ছড়া বেরোত। আর এই অবস্থাতেই এখন পর্যন্ত ছড়াটাকে আমি ছাড়িনি। কটা ছড়ার বই বেরিয়েছে? 18খানা ছড়ার বই বেরিয়েছে। 18খানাই ছড়ার বই। আর অন্যান্য কি বই? আর অন্যান্য বই, গল্প বই 2টো আছে, কবিতার বই 4টে মতো আছে, আঞ্চলিক ভাষার একটা কবিতার বই আছে, আমাদের সবঙ্গের যে ভাষা, সম্ভক ভাষা, এবং একেবারে যুক্তাক্ষর বর্জিত একটা ছড়ার বই করেছে, শুধু এই ছোট ছোট বাচ্চা যারা যুক্তাক্ষর বলতে পারবে না তাদের জন্য, আখরমালা বলে একটা বই করেছি। বাংলাদেশ থেকেও আমার একটা ছড়ার বই বেরিয়েছে, এবং যৌথ সম্পাদনায় 3খানা বই বেরিয়েছে বাংলাদেশ থেকে যৌথ সম্পাদনায় 3খানা বই, এবং 1খানা হচ্ছে আমার নিজের বই বেরিয়েছে, 4খানা। এবং আমাদের এপারেও যৌথ সম্পাদনায় আমার আরেকটা বই বেরিয়েছে। এই করে সব বই মিলে আমার এখন বই সংখ্যা 25টা মতো হবে। মোটামুটি আমাদের সবং সাহিত্য বাসরে বলুন বা মেদিনীপুর সাহিত্য বাসরে বলুন, মেদিনীপুর সাহিত্য জগতে আপনার একটা নাম আছে, এবং কলকাতা থেকেও দেখেছি অনেক একাডেমিতে আপনি ছড়া পাঠে গেছিলেন। কারণ এখন আমাদের যেটা গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তার মাধ্যমে পোস্টের মাধ্যমে আপনার দেখেছি। তো একদম তো জীবদ্দশার শেষ পর্যায়ে এসছেন, অনেকটাই চলে এসছে। ক্ষোভ বা লেখার সাথে থেকে কি আনন্দ পেয়েছেন? ক্ষোভ
বা মানে কিছু পাওয়া না পাওয়ার ব্যথা বেদনা কি কিছু কুরে খায়, বা সেটা কি যে যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট, নাকি আরো কিছু পাওয়ার ছিল? আমার তো একটা কথাই বলেছি যে আমার জীবনটাই বারবার ঘুরপাক খেয়েছে এবং একটা আবর্তের মধ্যে ঘুরতে ঘুরতে কোনো সময় ছিটকে চলে গেছি বাইরে, মানে মূল স্রোত থেকে আমাকে অনেক সময় বেরিয়ে যেতে বিচ্যুত হতে হয়েছে। এবং সেগুলোর জন্য আমি কাউকে দায়ী করব না, সেটার জন্য আমার ভাগ্য এবং আমার যে নিয়ন্ত্রণ যিনি আমার নিয়ন্ত্রণ, মানে ঈশ্বর যদি আমি ধরি, তারাই করেছেন এরকম। তাদের এতে পড়ে হয়তো দুর্বিপাকে পড়েছি, নানা রকম সমস্যায় পড়েছি। এখন এসে মনে হচ্ছে না যে আমি লেখালেখিটা যদি যে 20 বছর আমার স্টপ ছিল সেটা যদি কন্টিনিউ করতে পারতাম, হয় কন্টিনিউ শুধু ওইখানটা নয়, ওইখানটা শুধু নয়, ওই 20 বছর তো আমার জীবন থেকে একেবারে অন্ধকার হয়ে গেছে, ওটাই তো কিছু নেই, পুরাটা শূন্য, কেন ওখানটা আমি কিছুই পাইনি। তখন শুধু কি করে উদরপূর্তি হবে, এতগুলো ছোট ছোট ভাই, তাদের কি করে বড় করব, এই কথা ভাবতে ভাবতে আমার কবিতা টবিতা সব জীবন থেকে হারিয়ে গেছে। কিন্তু তারপরেও আমাকে আবার ঘুরতে হয়েছে। কথা বলতে কি, জীবন তো এক জায়গায় থেমে থাকে না, চলমান সময়, চলমান জীবন, সব কিছুই জীবন চলতে চলতে একদিন যেদিন থামবে সেদিন সবই কিছু থেমে যায়। কিন্তু তবু বলবো যে আমি অনেক কিছু থেকে বঞ্চিত যেমন হয়েছে, আবার না চাইতে অনেক বেশি পেয়েছি। আমি এখন পর্যন্ত 58টা পুরস্কার পেয়েছি দেশে বিদেশে মিলে, আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন সাহিত্য আঙ্গিকের অনুষ্ঠানে। হ্যাঁ, এবং বাংলাদেশে আমি শুধু 8খানা পুরস্কার পেয়ে এসেছি, 2বার বাংলাদেশ গেছি। প্রচুর ভালোবাসা পেয়েছি মানুষের। যখন কবিতা বলতে উঠেছি, কলেজের ছাত্রছাত্রীরা সেলফি তোলার জন্য লাভ মেরে উঠে গেছে এর উপরে, মানে এত ভালো লেগেছে হয়তো তাদের। যাই হোক, তো সে ভালো লাগাটা যেটা একজন শিল্পীর কাছে বা সংস্থার কাছে আমার কাছে ভীষণ পাওয়া। হয়তো কেউ অপমান করেছে, এখনো করে, তোমরা শুনতে পারবে। আমরা জানি যে যার নাম আছে তার বদনাম আছে, সেটা বলবে। ওটা নিয়ে আমি ব্যবহার করি না। এখন শিল্পী মানুষ বা সংস্থার কাছে খেদ করা উচিত নয়। রবি ঠাকুর এত বড় কবি ছিলেন, এত মানে কোথায় ত্রিকাল দূরছি ঋষির মতো, তাকেও কটু কথা শুনতে হয়েছে। তা আমরা তো সাধারণ মানুষ, তবু যেটুকু পেয়েছি আমি মনে করি ঈশ্বরের প্রচুর আশীর্বাদ। মা কালীর গান আমি লিখি, আমি কালী মাকে আমার আরাধ্য দেবী বলে মনে করি, তাই কালী, তারা, শ্যামা এই গানই আমার বেশি চলে আসে। তাহলে যে এবার এ পর্যন্ত আপনার যে 100-র উপর গান হলো, এর কি বেশিরভাগ সিংহভাগই গান? সিংহভাগই হচ্ছে শ্যামা সঙ্গীত বা কালী মায়ের আর কি, কালী। কারণ এখন তো সেই শ্যামা সঙ্গীতের ঘরানাটা সম্পূর্ণ পাল্টে গেছে। হ্যাঁ, তথাপি আমি এখন কিছুটা ধরে রাখার চেষ্টা করেছি। পিছনের দিকে যারা কমলাকান্ত বা রামপ্রসাদ বা ভাবা পাগলা, তারা যে ঘরানাটা আমাকে অনুপ্রাণিত করে, আমি তো তাদের মতো পারবো না। তারা অ্যাকচুয়ালি ছিলেন সাধক, আমি তো সেরকম সাধক নই, তবুও চেষ্টা করেছি আর কি। এবং দেখেছো, তুমি তো আমার এতগুলি গান রেকর্ড করিয়েছো, তাতে আমি একটা জিনিস দেখেছি যে তোমারও একটা ভালো লাগা কাজ করে, না হলে তুমি যেটুকু এত খুঁজো কেন? আমরা যেভাবে RS মিউজিকের মাধ্যমে যেসব আমার প্রথম থেকেই সব নতুন নতুন শিল্পীদের নিয়ে কাজ করা, সেরকম শিল্পীদের সাথে সাথে নতুন গীতিকার, সুরকার, এদের নিয়েও আমার কাজ করার তাগিদটা অনুভব করি বলেই আপনাদের মতো মানুষদেরকে খুঁজে বেড়াই। এবারে সেখানে অনেক বিখ্যাত মানুষজন আছেন, আবার নতুনরা আছেন, এবং সেখান থেকে তারা বিখ্যাতও হয়েছেন। সে প্রতিটা জায়গার মানুষ, সে লেখক হোক বা শিল্পী হোক। তো এই বিষয়টাই আমি তোমাকে বলি, তুমি আমাদের সবঙ্গের রত্ন একটি। কেন তোমাকে তুমি বলি? তুমি আমার চেয়ে অনেক ছোট, এবং আমাকে জেঠু বলো। এবং তোমাকে আমি খুব ছোটবেলা থেকে দেখছি, তুমি যখন এক কথায় কিশোর, সে সময় থেকে তোমাকে আমি দেখে এসেছি। তোমার লড়াইও কম না, ভয়ঙ্কর লড়াই করেছো, এবং লড়াই করেছো বলে আরেকজন লড়াকু সম্বন্ধে তোমার জানার কৌতূহল, তাই তুমি আমাকে জিজ্ঞেস করছো। আমি এটাই তোমার কাছে কৃতজ্ঞ থাকলাম এই জন্যই যে তোমার কাছে তো আমি অন্তত বেঁচে থাকতে পারছি। তুমি আমার গান করে দিচ্ছ, তুমি আমাকে নিয়ে হয়তো দুটো কথা কোথাও বলছো, এটাও একটা কবি বা শিল্পী, সাহিত্যিক যেই হোক না কেন। না, তবে
এই কারণে করে আমার আরএস মিউজিকের দর্শকরা তো জানে যে আরএস মিউজিকে যারা গান গাইতে আসে তারা নতুনরাই, এবং খুব লড়াই করেই এই জায়গায় আসে, সে শিল্পী হোক, গীতিকার হোক, সুরকার হোক, যেই হোক না কেন। তো এবারে তাদের কাছে আরে একজন লড়াকু মানুষ কিংবা একজন স্রষ্টাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আপনার কাছে আসা বা আপনার সম্বন্ধে জানতে চাওয়া। যাই হোক, আপনি আপনার মতো সৃষ্টি করে যান, আগামী দিন আপনার আরো ভালো হোক। আর এভাবেই আপনাকে নিয়ে যেন চলতে পারি, আপনি যতদিন সক্ষমতার সাথে কাজ করবেন, সৃষ্টি করে যাবেন, সেগুলোকে আমি আমার দর্শকদের মধ্যে, শ্রোতাদের মধ্যে যেন দিয়ে যেতে পারি, এই আশীর্বাদ করুক। এতক্ষণ আমরা ছিলাম সমংয়ের তথা সারা মেদিনীপুর জেলা তথা সারা বাংলার প্রখ্যাত ছড়াকার এবং গীতিকার এবং বরিষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ভৌমিকের বাড়িতে ছিলাম। জেঠুর কিছু কথা শুনে নিলাম, কিছু দেখাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে। আমি শেষে দেখাবো ওনার কয়েকটা গল্প গ্রন্থ কিংবা ছড়া গ্রন্থ, যে বইগুলো বেরিয়েছে, সম্পাদিত গ্রন্থ, সবগুলো দেখাচ্ছি। তো জেঠুর কাছে এসে ভীষণ ভালো লাগলো। জেঠু এভাবে আমাদের মধ্যে থাকুক, এবং এনার কথা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এভাবে এই জেঠুদের মতো লোকদের নিয়ে, যারা স্রষ্টা, তাদের নিয়ে যেন চলতে পারি, ওনাদের আশীর্বাদ যেন আমরা পাই আরএস মিউজিক। সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন, জেঠুর দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। নমস্কার। রবীন্দ্রবাবুর মায়ের ফটো, যত জায়গা থেকে উনি সংবর্ধনা পেয়েছেন, পুরস্কার পেয়েছেন, সেগুলো সব এভাবে সাজানো রয়েছে। ঢাকার সাহিত্যিক রবীন্দ্রনাথ ভৌমিকের বিভিন্ন বই, যেগুলো পুস্তক আকারে বেরিয়েছে, বিভিন্ন পাবলিশার্স থেকে সম্পাদিত এবং নিজস্ব রচনা, আমাদের পশ্চিমবঙ্গ থেকে এবং বাংলাদেশের সাথে যৌথ সম্পাদনায় বা এককভাবে যেসব বই বেরিয়েছে, এগুলো তারই নিদর্শন। কয়েকটি মাত্র পাওয়া গেছে যেগুলো হাতের কাছে ছিল, এর মধ্যে অনেকগুলোই আছে এখানে ওখানে সেখানে, খুঁজতে হবে। কারণ আমি হঠাৎ করে এসেছি, তো হঠাৎ করে বলছি যে তোমার একটু দেখবো বা তোমার সম্বন্ধে একটু জানতে চাইছি, সেই কারণে যেগুলো হাতের কাছে পাওয়া গেছে সেগুলোই আমরা করছি। এই যে জেঠু বসে আছেন, জেঠু আর জেঠিমা, অনেক আলোচনা হলো, অনেক কথাবার্তা হলো। জেঠু কিছু বলবে তো বলো। কি আর বলবো, করেছি বইগুলো এইভাবে, কেউ করে দিয়েছেন দয়া করে, আবার কোনোটা হয়তো নিজের কষ্ট করে করতে হয়েছে, কিন্তু তবু যাই হোক না কেন, এগুলো আমার সম্পদ। আর এতে জেঠিমাকে কিভাবে পাশে পেয়েছো? আমি ওর না থাকলে হতো না, তো অস্বীকার করার কিছু নেই। সংসারের টাকা ভেঙে আমাকে এইসব করতে হয়েছে, দারিদ্রের সংসারে, কিন্তু ওরা হোক কি আমার যে বৌমাটি, এরা সকলেই আমাকে কিন্তু এই দিক দিয়ে সাহায্য করেছে। জেঠুর এত যে ক্রিয়াকলাপ, এত কিছু লেখালেখি, তাতে কখনো বিরক্ত মনে হয়েছে? মাঝে মাঝে মনে হয় যে ফের তা সারাদিন খেতে রাখি, খেতে আসেনি, শুধু লেখালেখি করছে। আর কোনো সময় ভালো হয় যে এই কাজটা তার ভালো লাগছে, করছে। আর এত মানুষজন আসে এখন, হ্যাঁ, নতুন প্রজন্মের প্রচুর ছেলে মেয়েরা আসছে,
তাতে বিরক্তি বোধ করেন? কারণ আমি তো দেখেছি এই চা এটা ওটা সেটা সারাক্ষণই লেগে থাকেন। লোক আইলে তো ভালো, সেটাই তো ভালো লাগে। তাই যাই হোক, সবার সম্মিলিত প্রয়াসের চেষ্টায় লোকজন আইলে আমার আজকে খুবই ভালো। কোনোদিন এই ঘরের লোক বাইরের লোক কোনো মানে খারাপ মনে করিনি। নিজেদের মতো করেই করে। হ্যাঁ, নিজেদের মতনই ভাবি। এই হয়েছে এত কিছু, আরো অনেক কিছু নেই, সেগুলো সব এই হয়েছে রবীন্দ্রনাথ ভৌমিকের সম্পদ। যাই হোক, আপনাদের দেখাতে পারলাম, আমার ভীষণ ভালো লাগছে।